আমাদের ভুল থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। আমি মোহাম্মদ ইউনূসকে বলছি। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বিশেষ পরিবেশনের রয়েছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন, আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের আপনাদের মতামতগুলো নিয়ে আলোচনা করবেন। এই ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থা কি, আগামী রাজনীতি কিভাবে হবে এবং বাংলাদেশের বর্তমান যে ন্যাক্কারজনক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের কি করণীয়, এবং ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এই পরিস্থিতিগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং তৃণমূলের রাজনীতি, তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে আওয়ামী লীগ কি ভাবছে সেটি নিয়ে আমরা আজকে জানতে চেষ্টা করব। আমাদের সাথে যেহেতু আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, সো এই প্রশ্নগুলো আমরা জানতে চাইবো তার কাছ থেকে। আজকের বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আমি কি শুরু করতে পারি এখন? আমরা যেইটা আমাদের ধারণা, আমাদের আজকের বিষয়টি আপনাকে একটু জানিয়ে রাখি। বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং আওয়ামী লীগের অবস্থান, এই বিষয়টি আজকে আপনি দলের সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূলের নেতা কর্মীদের সম্পর্কে বলবেন এবং আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, প্রশ্ন না, এটা আমরা দেখেছি যে ৭৫-এর ১৫ই আগস্টের পর আওয়ামী লীগ ফিরেছে ২১ বছর পরে, রাজনীতিতে ফিরেছে, কিন্তু ক্ষমতায় এসছে ২১ বছর পর ১৯৯৬ সালে। এইবার আবার যে জুলাই আগস্টের আন্দোলন হলো, সে ৫ই আগস্টের পর আওয়ামী লীগ, দেশের অনেকেই ভাবছেন আবার কত বছর লাগবে রাজনীতিতে ফিরতে, অথবা দেশের শাসন ক্ষমতা গ্রহণ করতে, অথবা দেশের জনগণের পক্ষে কথা বলার জন্য। জি প্লিজ, আপনি যদি একটু বলেন। আমাদের ইতিহাস একদিকে বীরের বীরত্ব গাথায় ভরপুর, অন্যদিকে এই ইতিহাস বিশ্বাসঘাতকতারও। বারে বারে এখানে অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটে, বারে বারে এখানে ষড়যন্ত্রের যুগপকাষ্ঠে গণতন্ত্রের ছাদ শিশু বলি হয়, প্রগতির মেষ শাবক নিহত হয়। আজকে খুব বেশি দূরে না গেলেও আমরা যদি পলাশী থেকে শুরু করি, সেটাও এক বিশ্বাসঘাতকতার ইতিহাস। নবাব সিরাজউদ্দৌলা, অনেকে বলেন দাক্ষিণাত্য থেকে, কেউ বলেন ইরাক থেকে এসছেন। আসলে তার ফ্যামিলি বাংলার মাটির সঙ্গে বাঙালি হিসেবে মিশে গিয়েছে। সিরাজউদ্দৌলা ২০ বছরেরও নিচে তার বয়স। এই বয়সে উদ্দাম যৌবন তাকে দেশপ্রেমে নির্ভেজাল ভাবে সমর্পিত করেছে। পলাশী যুদ্ধে তার সৈন্য সংখ্যা ছিল ৪৫ থেকে ৫০,০০০, আর ইংরেজের সৈন্য সংখ্যা ছিল ৩ থেকে ৩,৫০০। আমরা দেখলাম ক্লাইভের নেতৃত্বে ৩,০০০ সৈন্য দল, তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তাদের সঙ্গে ৪৫,০০০ সৈন্য সংখ্যা নিয়ে নবাব সিরাজউদ্দৌলার পতন হলো, তিনি পরাজিত হলেন। আপনি চলে আসুন ১৯৭৫ সালে ১৫ই আগস্ট, মির্জাফর আলী খানের ভূমিকা, খন্দকার মুস্তাকা, সেনাপতি পলাশী ইয়াল লতিফের ভূমিকা, আমাদের ধানমন্ডিতে সেনাপতি, এরা বিশ্বাসঘাতক না হলে ৭৫-এ হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সেনাপতি ইয়াল লতিফের মতো জড়িত না থাকলে খুনিদের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার। আমি এ কথাটা এজন্যই বলতে চেয়েছি। সেই ৭৫ থেকে আপনি আসুন ১৫ই আগস্টের পর ৩রা নভেম্বর, জাতীয় চান্নাতা নেই। তারপর ২০২৪ সালে ৫ই আগস্টে আসুন, ফিরে দেখুন কি হয়েছে সেখানে। এখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা ৭৫-এ তারা বেঁচে গিয়েছিলেন, লাকিলি এসকেপড। কিন্তু ৫ই আগস্টে প্রধান টার্গেট ছিলেন শেখ হাসিনা। আমি এখানে একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে কেন একটা উন্নয়নে, সমৃদ্ধিতে সেই বাংলাদেশ কাদের টার্গেট ছিল?
যারা ৭১-এ পরাজিত, সেই পাকিস্তান, ৭৫-এর ষড়যন্ত্রেও তারা। এরপরে আমরা দেশ চালিয়েছি, ভুলভ্রান্তি তো থাকবেই। এত উন্নয়ন, এত সমৃদ্ধি, একটা ট্রান্সফর্ম দেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, এই দুঃসাহসী কাজগুলো, বঙ্গবন্ধু হত্যার বিচার, শেখ হাসিনার মতো নেতৃত্ব ছিল বলেই সম্ভব হয়েছে। আমি আজ মেট্রো রেল, পদ্মা সেতু, একদিনে ১০০ সেতু, একদিনে ১৫০ সেতুর উদ্বোধন বাংলাদেশের মানুষ দেখেছে। ২৫টি ফ্লাইওভার, ২০টি আন্ডারপাস, শুধু ঢাকা টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে এরপর রংপুর পর্যন্ত আমাদের কাজ প্রায় শেষ। রংপুর থেকে একটা চলে যাবে পঞ্চগড়, সাসেক প্রজেক্ট, আর একটা দিক চলে যাবে কোথায়? বুড়িমারি। সমতলে পাহাড়ে রাস্তা রাস্তা, 4 লেন এক্সপ্রেসওয়ে। আজকে এগুলো উদ্বোধন করে কৃতিত্ব দাবি করে তিস্তার উপরে সেতু কে নির্মাণ করলো, কে পরিকল্পনা করলো, উদ্বোধন করলেন কে, নামটাও নেন। সরকার আসবে, সরকার যাবে, তাই বলে আগের সরকারের কৃতিত্বকে আপনি অস্বীকার করবেন? বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ভাস্কর্যকে অপমান করবেন, অসম্মান করবেন? বঙ্গবন্ধু ছাড়া এদেশ কি স্বাধীন হতে পেরেছে? অনেকেই তো চেষ্টা করেছে ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সালে গিয়ে প্রথম সিপাহী বিদ্রোহ, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, তারপর ফকির বিদ্রোহ, সন্ন্যার বিদ্রোহ, তিতুমিরের বিদ্রোহ, ক্ষুদিরামের ফাঁসি, মাস্টারদা সূর্য সেনের ফাঁসি, বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান। নেতাজি সুভাষ বললেন, তোমরা আমাকে স্বাধীনতা দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। স্বাধীনতা আসেনি। বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর, স্বাধীনতা আসে। এত বছর পর এক উপনিবেশ থেকে পাকিস্তানি উপনিবেশ, ২৪ বছরের লড়াইয়ে অনেকেই ছিলেন। শেরে বাংলায় কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান, ভাসানীর মতো নেতা। কিন্তু আমার কথা হলো, এই স্বাধিকার আন্দোলনে কেন্দ্রাতিক শক্তি কে ছিল? সেন্ট্রিফিউগাল ফোর্স। এই কেন্দ্রাতিক শক্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেকে ঘোষক বলে দাবি করে। কিভাবে ঘোষক?
ঘোষকের কি কোনো ম্যান্ডেট ছিল? জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক তিনি কি করে? ঘোষণার পাঠক ঘোষক হতে পারে। বঙ্গবন্ধুর ম্যান্ডেট ছিল 70-এর নির্বাচন, জনগণই তাকে ম্যান্ডেট দিয়েছে ঘোষণা করার, বৈধ অধিকার। এ অধিকার তো আর কারো ছিল না। কাজে এ মানুষটিকে আজ বারে বারে অপমান। ইউনূস, আমি তাকে বলি অথরিটেরিয়ান ইম্পোস্টার। আমি মোহাম্মদ ইউনূসকে বলছি ইনি হচ্ছেন একজন অথরিটেরিয়ান ইম্পোস্টার, ছদ্মবেশী এক বন্ধ। ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জিং যে ডিপ স্টেট পরিকল্পনা, এই ডিপ স্টেটের প্রধান এজেন্ট। এবং সকল সেই জঙ্গিবাদী উত্থানের মুখচ্ছবি। এখানে ডিপ স্টেট, সঙ্গে পরাজিত পাকিস্তান, সঙ্গে তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস, এর সঙ্গে যুক্ত হয়েছিল মিলিটেন্টস, টেররিস্ট, মিস্ট্রিয়েন্টস, সমাজ বিরোধী কিছু শক্তি যারা সম্পৃক্ত এ হুজুগে এখানে লুটপাট করেছিল, ধ্বংসলীলা চালিয়েছিল, আগুন জ্বালিয়েছিল। এই সকলে মিলে একটা মব আফসার্স ঘটিয়েছিল। এখানে আমি একটি সত্য কথা বলবো, এটা হচ্ছে যে আমি 5ই আগস্টকে দেখি জামাত শিবিরের অভ্যুত্থান ছিল, এবং দেখা গেল আন্দোলনের মুখ যারা, এরা আমাদের ছাত্র সংগঠনের অভ্যন্তরে দীর্ঘদিনের অনুপ্রবেশকারী। আমাদের ছাত্র সংগঠনের নামে যেসব বদনাম, অপকর্মের অভিযোগ, এগুলো কিন্তু ওই অনুপ্রবেশকারীদেরই আচরণ, তাদেরই কর্ম। বদনামটা নিয়েছে আজকে আপনি দেখুন, এটা একটা পরিকল্পিত ডিজাইন। এখন যেটি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থান কি, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিতিশীলতা, অনেকগুলো ইভেন্ট আছে, অনেকগুলো অকাজ তারা করেছে, রাষ্ট্রবিরোধী কাজ তারা করেছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে এই মুহূর্তে জনগণের হয়ে কথা বলতে হবে, অন্য কোনো রাজনৈতিক দল এখন কথা বলার মতো নেই। আর আরেকটি বিষয় হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত। সেই ক্ষেত্রে তৃণমূলকে সম্পৃক্ত করা, তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো, দাঁড়াচ্ছেন কিনা বা দাঁড়াবেন কিনা বা দাঁড়ানো উচিত কিনা সে বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আর হচ্ছে আমাদের যে সামনের নির্বাচনের কথা বলা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিআর নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু হঠাৎ করে আবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে
উঠে পড়ে লেগেছে। এটারও কারণ কি? আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয়, সেই ক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হবে? নেতা কর্মীদের প্রতি আপনাদের কি নির্দেশনা থাকবে? এই প্রশ্নগুলোর একটু জবাব পেলে আমাদের তৃণমূলরা খুশি হবে। আমি আপনার কথা শুনবো। আপনি প্লিজ ধারাবাহিকভাবে যদি এগুলো একটু বলে দেন ভালো হবে। জি প্লিজ। দেখুন, আমি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কিছু বিষয় তুলে ধরতে চাই। পাচ্ছেন আমার কথা? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি প্লিজ। দেখুন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে পরিবর্তিত সময়সীমা জানিয়েছেন, সেটা তার মনের কথা। এটা ভাববার কোনো কারণ নেই। আচ্ছা জি। কারণ বিএনপি তার আসল দল, আচ্ছা। তার আসল দল হচ্ছে এনসিপি, জি আর মূল দল হচ্ছে জামাত শিবির এবং ইসলামী দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী এবং শিবির। এরা কিন্তু নির্বাচন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি। তারা আনুপাতিক প্রতিনিধিত্ব চায়, তারা জুলাই চার্টার, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই দুটা বিষয়ে তারা গণভোট চায় জি জি জি। সাধারণ নির্বাচনের আগে। এখানে ডিভিশন ফাটল ধরে গেছে। এখন কি হচ্ছে, ইউনূসের অন্তরের কথা এখানে স্পষ্ট যে তার হুকুমে জামাতের পরিকল্পনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বগুলো পেয়েছে জামাত শিবিরে। এখন ব্লু প্রিন্টটা কি? ব্লু প্রিন্টটা হচ্ছে যে তারা গোটা পরিকল্পনার বিন্যাসটা করেছে ডাকসু, জাকসু, রাকসু, জাকসু, মানে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন তাদেরই
সাজানো নাটকে প্রহসনের প্রক্রিয়ায় তারা এই প্রক্রিয়ার আগে আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেয়। ছাত্রলীগের অনুপস্থিতিতে ছাত্র শিবিরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জিটিএ একটা সারা বাংলাদেশে শিবিরের পুনরুত্থানের একটা আভাস, যেটা তারা জাতীয় নির্বাচনে তাদের বিষয়ের পূর্ব লক্ষণ বলে জনমনে ধারণা দিচ্ছে। এর সঙ্গে প্রফেসর ইউনূস নেই একথা কোনো পাগলও বিশ্বাস করে। তাহলে তিনি কার সঙ্গে আছেন? তিনি কি বিএনপির সঙ্গে না জামাত এনসিপির সঙ্গে? এবং সেটা এই ইলেকশন গুলো দেখুন, রেজাল্ট চাকসুরও একই হবে, রাকসুরও একই হবে। বিএনপি তো আমাদের ঠেকাতে গিয়ে বিপদে পড়ে গেছে। তারা সারা বাংলাদেশে যে 32 নম্বরের মব ভায়োলেন্স থেকে শুরু করে সারা দেশে যে মবক্রেসি, এই মবক্রেসির সঙ্গে বেশিরভাগই জড়িত বিএনপি, ছাত্র দল, টার্গেট হচ্ছে আওয়ামী লীগ। রেজাল্টটা কি? চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট, জনসম্মুখে এইসব অসংখ্য উদাহরণ, সঙ্গে আবার ধর্ষণ, ধরা পড়ে গেছে বিএনপি। এরপর মাঠে নেই ছাত্রলীগ। এখন মন্দের ভালো বলে অনেকে ভোট দিয়েছে, বেশিরভাগই কারচুপির নির্বাচন। কারণ যারা পরিচালনা করেছে তারা শিবিরকে জেতানোর জন্য পরিকল্পনাটি সাজিয়েছে। আমার বিশ্লেষণটা এভাবে আমি করতে চাই। আজকে আমার তো মনে হয় ইউনূসের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি। দেখুন, একটু তাকিয়ে দেখুন, প্রতিবেশী দেশ নেপাল, সেখানে যুব সমাজ জেনজি নামে তারা যে অভ্যুত্থান ঘটিয়েছিল, দুঃশাসন, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে, সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান কে বলেন? সুশীলা কার্কি। তিনি নেপালের সাবেক প্রধান বিচারপতি। আর আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা, দুজনের পার্থক্য দেব। সুশীলা আন্দোলনকারী ছাত্রদের বলেছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও।
আর উনি ওদেরকে উপদেষ্টা বানিয়েছে এবং ওদেরকে দিয়ে সারা দেশে মাস্তানি আর আওয়ামী লীগ বিরোধী যত অপতৎপরতা, বঙ্গবন্ধু বিরোধী যত অসম্মান, অচর ৩২ নম্বরে হামলা এগুলো সংগঠিত হয়েছে বাংলাদেশে। সুশীলা কাকরি শপথ নিয়ে বললেন ৬ মাস পরে আগামী ৫ই মার্চ ইলেকশন হবে, একদিনও পিছাবে না। ইউনূসকে বলবো শিক্ষা নেই, আপনি কাদেরকে, আপনি যেখানেই যান আপনাদেরকে ঘিরিয়ে রাখে ওই আপনার এনসিপি নামের তল্পিদাহকরা। মাহফুজ আলমকে ঘন ঘন বিদেশ পাঠান, ক্লিন্টনের কাছে পরিচয় করিয়ে দিন আন্দোলনের মূল পরিকল্পনাকারী। লজ্জা করে না? আপনার নিজস্ব কোনো গার্ডস নেই? আপনি এক এক সময় এক একজনের উপর নির্ভর করছেন। নেপালের ছেলেরা ক্লাসে গেছে আর আপনার ছেলেদের নেতারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, বিদেশি ব্যাংকে টাকা পাঠাচ্ছে। আজকে ইউনূসের টাকা ৬ মাসে একটা হিসেবটা কি? হিসেবটা হলো সুইস ব্যাংকে ১,২৩,০০০ কোটি পাচারকৃত অর্থ জমা হয়েছে। কারা এই টাকার মালিক? কারা পাচার করে টাকা? বাংলাদেশে আজকে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার, দেশের নারী সমাজ সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে পারে না। ধর্ষণ, নিপীড়ন নারীদের উপর হচ্ছে। সারা বাংলাদেশের চিত্র, কৃষক আজ দিশেহারা, শ্রমিক বেকার, রিক্সাওয়ালা মুঠে মজুর, তাদের মুখের ভাষা আমরা তো শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আমরা তো হাসিনা সরকারকে চাই। এটা মানুষের মুখে মুখে সারা বাংলাদেশে আমাদের নিষিদ্ধ করে মানুষের মুখের কথা কি নিষিদ্ধ করতে পারবেন? আমাদেরকে ফাঁসি দিয়ে ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে আপনারা কি বাংলার মানুষে আজ দেশ ভাবন, সেটা থেকে তাদেরকে ডান্ডা জোরে, বন্দুকের জোরে থামিয়ে দিতে পারবেন? সেটাই আজ প্রশ্ন। আমি এখানে আজকে আরেকটা কথা বলতে চাই। মাইনরিটি নিপীড়ন ৭১কে হার মানিয়েছে।
2001 সালকে আরম্ভ হয়েছে। মাইনরিটি নিপীড়ন আজকে ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। হিন্দুরা মন্দির, বাসগৃহ, ব্যবসা প্রতিষ্ঠান আজকে রক্ষা করতে পারছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ আজ আমাদের পক্ষে বেশিরভাগ জনগণই আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়। এটাও আমাদের বড় বিজয়। আজকে যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের রণনীতি আছে, রণকৌশল আছে। দেশে আন্দোলনের অবজেক্টিভ কন্ডিশন আছে, আমাদের দরকার সাবজেক্টিভ প্রিপারেশন। এই প্রক্রিয়াটি শেখ হাসিনা আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। সব রণকৌশল প্রচার করে বাস্তবায়ন করা যায় না, সব রণনীতিও প্রকাশের মতন। তবে লক্ষ্য একটা, সে হলো মার্চ টু যমুনা, লং মার্চ টু যমুনা। এটা আমাদের অভিন্ন লক্ষ্য। আমাদের দলে ছোটখাটো মতভিন্নতা আছে, এত বড় দলে থাকতে পারে, কিন্তু আমি বলতে চাই আমাদের দলের সবচেয়ে বড় বিউটি হচ্ছে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই। আমি তৃণমূলের উদ্দেশ্যে বলব, নেত্রী নিজেই আপনাদের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যে গ্রামের কারো না কারো সাথে বঙ্গবন্ধু কন্যা প্ল্যাটফর্মে যুক্ত হননি, কথা বলেন। কোন সামান্য কর্মী অথবা সাধারণ মানুষ তাকে ফোন করে কখনো ব্যর্থ হননি। দিন রাত অবিরাম তিনি পরিশ্রম করে যাচ্ছেন। সঙ্গে তার ছোট বোন, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও পরামর্শ করছে এবং আমাদের যে প্রতিরোধ সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তৃণমূল, আমি একটা কথা বলেছি, অনেক জায়গায় বলে নেতা নেই। আমরা কার নেতৃত্বে কাজ করি? আমি তাদের বলেছি, আপনাদের নেতা শেখ হাসিনা,
আর আপনাদের জায়গায় প্রচলিত নেতৃত্ব যদি অনুপস্থিত থাকে, যারা মাঠে থাকবে, সংগ্রাম করবে, মিছিল করবে, আন্দোলন করবে, তারাই হবে নেতা। এবং তারাই নেতা হিসাবে আমাদের বিজয় হলে বিজয়ী বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার সম্মানজনক, গৌরবজনক স্বদেশ প্রত্যাবর্তন যখন হবে, তখন আমাদের মূল্যায়ন হবে। আমি একটা কথা আগেই বলেছি, জি